ঘড়ির কাঁটার সময় বহমান, টিকটিক করে দিনটা চলে আসলো। আজ মুনতাহা আপুর বিয়ে। সত্যি কি বিয়ে? সত্যি। বিয়ে জিনিসটা বড় অদ্ভুত, কিন্তু সুন্দর ও পবিত্র। আমার তো বিয়ে হয়ে গেছে। যদি না হতো তাহলে আমিও এখন বিয়ে করার মজাটা নিতে পারতাম। খিলখিলিয়ে হেসে উঠলাম। আমারও ছোটবেলায় বিয়ে নিয়ে স্বপ্ন ছিল, খুব করে সাজবো। যেভাবে বিদেশে মেয়েরা সাদা গ্রাউন পরে, ঠিক সেভাবেই। যাগ্গে, এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। মোট কথা, আমি এখন বিয়াত্তা বেডি। সকাল থেকে সারা বাড়িতে শোরগোল পড়ে আছে। কেউ এটা করছে তো কেউ ওটা করছে। বিয়ের মহল খুবই উত্তাপ। আজ একবারও সকাল থেকে সমুদ্র ভাইয়ার চেহারার দর্শন পেলাম না। মনে হচ্ছে খুবই ব্যস্ত সময় পার করছেন। সবাই ব্যস্ত। ইভেন বিয়ের কনেও নিজের সাজুগুজুর জন্য ব্যস্ত। মনে হয় একমাত্র আমি আজাইরা পাবলিক, যার ন্যূনতম ব্যস্ততা নেই। যাই হোক, আমি টোটো কোম্পানির ম্যানেজার, সো এটা নিয়ে আমি বিন্দুমাত্র লজ্জা পোষণ করছি না। বিকেলবেলা সবাই সাজছে নিজেদের মনের মাধুর্য নিয়ে। আমি হাতে কাজ করা একটা থ্রি পিস নিয়ে দাঁড়িয়ে আছি। সবার সাজগোজ দেখছি। এর মধ্যেই হঠাৎ কেউ দরজায় করাঘাত করল। মেয়েদের দল সাজসজ্জা ছেড়ে দরজার দিকে তাকালো। আমিও তাকালাম। সমুদ্র ভাইয়া। সে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উফ, এই স্টাইলটা তাকে এত মানিয়েছে বলার মতো না। আমার মন বাগানে ফুল ফুটানোর জন্য যথেষ্ট। আচ্ছা, এত সুন্দর কেন উনি? আমি সহ প্রতিটা মেয়েই তাকিয়ে আছে তার দিকে। চোখ দিয়ে মনে হচ্ছে গিলে খাচ্ছে। আমার বড্ড হিংসে হচ্ছে। মুনতাহা আপু বলল, কি ভাই? দুই ভুরু নাচিয়ে রসিকতার কণ্ঠে, এখানে আপনি? আপনার সাক্ষাৎ পাবো ভাবিনি। নিশ্চয়ই আমাকে দেখতে আসেননি। তবে কি, তুই কি আমার বউ নাকি তোকে দেখতে আসবো? দূর, তোকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যে আইতেছে। তাছাড়া আমি আবার বউ পাগল মানুষ। চুরি বউ, একটু আয়তো আমার পিছন পিছন। সমুদ্র ভাইয়া দরজা থেকে চলে গেল। মেয়েদের মনে হয় মন ভেঙে চুরমার হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই হয়তো জানে না সমুদ্র ভাইয়া বিবাহিত। খুব হাসি পাচ্ছে আমার। একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। চুরি বউকে সেটাই ভাবছে, বলাবলি করছে। আমি চুপচাপ দরজা দিয়ে বের হয়ে গেলাম। জানি না মেয়েদের মহলে কি বলাবলি হচ্ছে। আচ্ছা, এভাবে ডাকাটা খুব দরকার ছিল? হয়তো ছিল। আমি তার চুরি বউ এতদিন এই নামটা নিয়ে এত গভীর করে ভাবিনি। ভাবতেই মনে মনে লজ্জা পেলাম। সমুদ্র ভাইয়ার পিছু পিছু তার রুমে ঢুকলাম। লোকটির মতিগতি খুব একটা সুবিধার না। তিনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত থেকে থ্রি পিসটা টেনে নিয়ে গেল। আমি কিছু না বলে ঠোঁট উল্টে তাকিয়ে আছি। কাবার্ড থেকে একটা প্যাকেট বের করে তিনি আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। কপালে একটা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে বলল, সারাদিন তোকে চোখের দেখাও দেখতে পারি নাই। ইস, বুকটা যন্ত্রণায় ছটফট করছিল বারবার। এখন শান্তি লাগছে। চুরি বউ, একটা ঠোঁটে চুমু দিতাও, খুবই খেতে ইচ্ছে করছে। আমি দ্রুত তার বুকে মুখ লুকালাম। বুকে হালকা ঘুষি মেরে বললাম, শয়তান মার্কা বেডা, এটা বিয়ের মহল, কখন কে যেন এসে পড়ে। নিজের তো সম্মান নাই, আমারটাও রাখবে না। সমুদ্র ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে হো হো করে হাসতে লাগলো। আমার হাতে প্যাকেটটা দিয়ে বলল, আচ্ছা যা, এখন তোর সম্মান কিছু করব না। তবে বাঁকা হাসি দিল। শোন চুরুই, আজকে এটা পড়বি, যা দ্রুত গতিতে সেজে ফেল, একটু পরেই তো মানুষজন আসবে। আমি কিছু বলার আগেই মেহরাব ভাইয়া দরজার সামনে থেকে সমুদ্র ভাইয়াকে ডাক দিল। সমুদ্র ভাইয়া সেদিকে গেল। তারা দুজন কথা বলতে বলতে চলে গেল। এজা, আমার তো কথা বলাই হলো না। সারাদিনের লোকটিকে যা একটু সময় পেলাম, কিন্তু তাও মন ভরে কথা বলতে পারলাম না। ধ্যাৎ, মেহরাব ভাইয়ার চুলগুলো ছিঁড়ে চুলের শাক করতে ইচ্ছে করছে। এখন ডাক দেওয়ার কি দরকার ছিল?
মনের দুঃখ মনে নিয়ে আমি হাতের প্যাকেটটা নিয়ে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে মুনতাহা আপুর রুমে চলে গেলাম। মুনতাহা আপু আমাকে দেখে মুস্কি মুস্কি হাসছে। বলল, কিরে ভাইয়া, এত তাড়াতাড়ি ছাড়লো তোকে? তোর 3 পিস কোথায়? সাজবি কখন? হাতে প্যাকেটটা দেখতেই। হাতে কি এটা? মারিয়া হি হি করে হাসছে। হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলতে লাগলো। এর মধ্যে আমি ধীম কণ্ঠে বললাম, সমুদ্র ভাইয়া দিয়েছে, এটা পড়তে বলেছে। মারিয়া প্যাকেটটা খুলতেই সবাই হা করে তাকিয়ে আছে ভেতরে থাকা গাউনটার দিকে। এর সাথে মেসিং করা সাদা ওড়না সহ অর্নামেন্টসও আছে। আমিও হা করে তাকিয়ে আছি। এত সুন্দর সাদা গাউন টিভিতে দেখায় না বারবিদের প্রিন্সরা পরে, ঠিক সেরকম, কিন্তু আমার মনে হচ্ছে এটা তার চেয়েও বেশি সুন্দর। আমি গাউনটা পরে রুমে এলাম। এবার সবাই গাউন সহ আমার দিকে তাকিয়ে আছে। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, আমাকে কি ভালো লাগছে না? এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? মুনতাহা আপু বলল, ঝাক্কাস রে, আজ তোকে সমুদ্র ভাইয়া দেখে ফিদা হয়ে যাবে। পাগল হবে পাগল। বিয়ের বউ আমাকে না ভেবে তোকে ভাববে। ইস, দিন দিন তুই এত সুন্দর হচ্ছিস, যা বলার বাইরে। যদিও আমি ভারী সাজতে চাই না, লাইট মেকআপ আমার পছন্দের, তবে পার্লারের এক মেয়ে আমাকে এক প্রকার জোর করেই সাজিয়ে দিচ্ছে। তাদের নাকি সমুদ্র ভাই আদেশ দিয়েছে আমাকে একটু ভারী সাজাতে বলেছে। আমি আর কিছু বললাম না, তারা সাজিয়ে দিচ্ছে। এর মধ্যেই শোরগোল পড়ে গেল। বরপক্ষ এসেছে, এদিকে আমাকে অর্ধেক সাজানো হয়েছে। বড় চাচির ডাকে বাকিরা মুনতাহা আপুকে নিয়ে চলে গেল। মারিয়া আমার সাথেই থেকে গেল। কাল সেন্টারে ওই কাণ্ড হওয়ার পর সমুদ্র ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা বাড়িতে হবে। যাই হোক, আমি বিয়ে দেখা মিস করেছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি পার্লারের মেয়েদের তাড়া দিচ্ছি যেন তাড়াতাড়ি করে। আমি তাদের দ্রুত থেকে দ্রুত সাজাতে বলেছি, কিন্তু দিন শেষে তারাও মানুষ, রোবট না। তারা আমার ড্রেস থেকে শুরু করে সব কিছুই সুন্দর করে কভার করে দিল। সাদা ওড়নাটা দিয়ে এমন করে সাজিয়ে দিল, এখন আমার কাছে নিজেকে সত্যি প্রিন্সেস লাগছে। হঠাৎ করে মনে পড়ল, এমন করেই তো নিজেকে বরের কনের রূপে দেখার ইচ্ছে ছিল। যদিও আজ আমি বিয়ের কনে না, তবুও আজ সমুদ্র ভাইয়ের নিজের অজান্তেই আমার একটা শখ পূরণ করে দিলেন। আয়নায় নিজেকে দেখে নিজের চোখই সরছে না। ভারী মেকআপে আমাকে এত সুন্দর লাগবে ভাবতে পারি নাই। মারিয়া লাফিয়ে উঠল, বলল, ঝিনুক রে, ইস মাশাআল্লাহ। সমুদ্র জিজুর মতো বলতে ইচ্ছে করছে, তোকে টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আজ জিজু শেষ শেষ, থু থু থু, কারো যেন নজর না লাগে। পার্লারের এক মেয়ে বলে উঠল, ম্যাম মাশাআল্লাহ, আমি আমার জীবনে এত সুন্দর কাউকে সাজাই নাই। যদিও আপনি ন্যাচারালি সুন্দর, তারপরও সাজালে যে কেউকে সত্যি কারোর রাজকন্যা লাগে, আপনাকে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না। আসলে এমপি সাহেব ভাগ্যবান, সাধে কি সে দেওয়ানা হয়েছে। বাকি পার্লারের মেয়েরাও খিলখিলি হেসে উঠল। আমি খুবই লজ্জা পেলাম। অবশেষে আমি আর মারিয়া নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। ড্রয়িং রুমেই সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে। যেহেতু আমাদের বাড়ির ড্রয়িং রুমটা বড়, তাই মেহমানদের সমস্যা হচ্ছে না। সমুদ্র ভাই নিজ হাতে ডেকোরেশন করেছে। অসুন্দর কি করে হয়? আমি আর মারিয়া নিচে নামছি। মারিয়া ও গ্রাউন্ড পড়েছে, তাকেও খুব সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে নামতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খুশি খুশি থাকলেও এবার আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। বিয়েতে কত মানুষ আমার থেকে বেশি সেজেছে, আমি হালকা সাজলে কি? এর মধ্যে আলভি বারাটাকে নিয়ে সাদিয়া আপু আমার দিকে এগিয়ে এলো। হাসি মুখে বলল, ঝিনুক বোন আমার। না না থুক্কু ভাবি আমার, তোকে তো। তাকে বলতে না দিয়ে বড় চাচি, সমুদ্র ভাইয়ের মামা মামি সহ আরও বড়রা এগিয়ে এলেন। সবাই আমার প্রশংসা করল। যার জন্য সেজেছি তাকেই খুঁজে পাচ্ছি না, গেল কোথায় উনি? এতক্ষণ বসে বসে কারবার দেখছিলাম। বরপক্ষের কত আবদার, যদিও আলহামদুলিল্লাহ আমরা মেটাতে পেরেছি। মুনতাহা আপু ব্লাশিং করছে, তাকে খুব সুন্দর লাগছে।
বিয়ের দিন আল্লাহর পক্ষ থেকে নাকি মেয়েদের চেহারায় এক প্রকার সৌন্দর্য ফুটে ওঠে। আমার চোখে মুনতাহা আপুকে অপূর্ব সুন্দরী লাগছে। তার হবু বর কিছুক্ষণ পরই আর চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছে না। এবার একটু উঠে দাঁড়ালাম। সমুদ্র ভাইয়াকে খুঁজতে খুঁজতে হবে। এই সাইড থেকে অন্য সাইডে যেতেই পরিচিত কিছুর আভাস পেয়ে দাঁড়িয়ে গেলাম। সেই কড়া পারফিউমের তীব্র ঝাঁজ। হুট করে সাইকো অসভ্য লোকটার কথা মনে পড়ে গেল। আশেপাশে তাকালাম, অনেকেই দাঁড়িয়ে আছে, আমাদের বয়সের ছেলেমেয়ে বড়রাও। হঠাৎ নজর কাড়ল একজন সুদর্শন যুবক। তাকে দেখে আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। হাইটে অনেকটাই লম্বা, চুলগুলো এলোমেলো কোঁকড়ানো। এই এলোমেলো কোঁকড়ানো চুলগুলোই যুবকটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। খুব বেশি ফর্সা নয়, শ্যাম কালো, মুখে চাপা দাড়ি, সাদা শার্ট, শার্টের হাতটা ফোল্ডিং করা। যে কেউ দেখলেই 2-1 মিনিট তাকিয়ে থাকবে। এক কথায় রূপকথার রাজকুমার। প্রতিটা মেয়ে নিজের কল্পনার জগতে স্বপ্নের পুরুষের এরকম প্রতিচ্ছবি আঁকে। আমি এখানে সমুদ্র ভাইকে খুঁজতে এসে এই ছেলের দিকে তাকিয়ে আসছি। ছেলেরা মায়াময় হয়, তবে এতটা জানতাম না। হঠাৎ করেই ছেলেটা আমার দিকে তাকালো। হালকা উজ্জ্বল বাদামি রঙের চোখের মণি। চোখে চোখ পড়তেই আমি চোখ সরিয়ে ফেললাম আর চোখে তাকালাম। ছেলেটির ঠোঁটে বাঁকা হাসি। ছেলেটি আমার দিকে এগিয়ে আসছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি। ইরে! ছেলেটি না কিছু বলে ফেলে। দ্যাট, এভাবে কেন যে তাকালাম। যাই হোক, বাড়ি আমার, কিছু বললে আমিও ছাড়ব না। আমার ধারণার উল্টো ঘটল। ছেলেটি আমার সামনে এসে দাঁড়ালো না, ধীরে ধীরে পায়ে হেঁটে চলে গেল। কিন্তু তার বলা গুনগুনিয়ে গানটা, সময়টা আমি পেয়ে গেছি বেলা, শুনছ? এখন আর কেউ আটকাতে পারবে না। এবার তোমায় আমাতে গভীর ডুব দিতে হবে। সবাইকে জানিয়ে দাও তুমি রাজি, কেউ আর আমাদের মাঝে আসবে না। এই কণ্ঠস্বর, প্রথম লাইন, চেনা পারফিউমের তীব্র ঝাঁজ আমার বুকের গভীর হৃদস্পন্দন বাড়িয়ে দিল। সাইকোটা? এই ছেলেটাই কি সেই সাইকো? না না, কি ভাবছি। আমি গ্রাউন্ডটা হালকা আলতো করে দৌড়ে ছেলেটির দিকে এগিয়ে গেলাম। একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাদের মাঝে 2-3 হাত দূরত্ব। ভেবেছিলাম ছেলেটি চমকে যাবে, কিন্তু না, সে চমকে উঠল না। তার মুখের ভাবভঙ্গিমায় এমন আহামরি কোনো পার্থক্য পেলাম না, যেন এমনটাই ঘটবে সে জানত। ছেলেটি আমার দিকে তাকালো। কি সুন্দর চোখ, চোখ অদ্ভুত মায়া। যে কোনো নারীকে সে মায়া ফেলতে সক্ষম। আমি চোখ দেখে তাকিয়ে আছি। এত গভীর নেশালো মায়াময় চোখ আমার তাকানোর মধ্যেই বলল, মিস, সামনে এসে দাঁড়িয়েছেন কেন? কিছু বলবেন? বললেন না ক্রাশ খেয়েছেন, প্রেম করবেন? এই ডায়লগগুলো আমি রোজ রোজ শুনি, তাই? বেটা বলে কি? শুনেছি সুন্দর ছেলেরা পাগল হয়। এ তো দেখি মাথার 32 তার সিরাপ আপনা থেকে বের হওয়া 1 নাম্বার পাগল। আমি কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম। ভুরু কুঁচকে বললাম, খাইয়ার কাজ নাই? আপনাও তো মাথা মোটা, পাগলের প্রেমে পড়ব, ক্রাশ খাবো? নিজেকে ভাবেন কি শিম্পাঞ্জি? লাস্টের কথাটা একটু আস্তেই বললাম। ছেলেটি হো হো করে হেসে উঠল, বলল, অনেক কিছুই, সময় হলে কথা পাল্টিয়ে। তা আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন? আমি কিন্তু আপনার সামনে দাঁড়াই নেই। মতলব কি? তাহলে 2-2 4 ভাবতেই পারি। হে 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 ভেংসি কেটে বললাম, 2-2 4 ভাবতেই পারি। 2-2 5 হয়। 4 ভাবে বদ্ধ উন্মাদ পাগলরা। যাকে আপনি কি গানটা গাচ্ছিলেন বলেন তো আবার? ছেলেটি মুচকি হাসলো। কেন যেন মনে হলো এই হাসির ভেতর অনেক রহস্য আছে। বলল, বেলা বসের গান। ও আচ্ছা, বেলা। আমি চিন্তায় পড়ে গেলাম। ভাবছি কিন্তু কিছুই মিলছে না, জটিল অঙ্কের হিসাব। ছেলেটিকে কিছু বলবো তার আগে পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। তাকিয়ে দেখি ছেলেটি নেই, আর পিছনে সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। সমুদ্র ভাইয়া আমার দিকে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে, আমার দিকে এগিয়ে এলো। সমুদ্র ভাইয়া, যাকে খুঁজতে খুঁজতে এদিক সেদিক উঁকি দিচ্ছিলাম, সেই পুরুষটি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। ইস, এই পুরুষটির চাহনি এত গভীর কেন? নয়নের দুষ্টুমির আভাস। আমি লজ্জায় নয়নে নয়ন মিলাতে পারছি না।
এতক্ষণ আমি ওই ছেলেটি আর সাইকো অসভ্য লোকটার তালমিল করছিলাম, তাই সমুদ্র ভাইয়ের দিকে ভালো করে খেয়াল করতে পারিনি। কিন্তু উনি যখন এগিয়ে এলো, আমার আখিদ্বয়ের সামনে এসে দাঁড়ালো, আমি তাহার নিকটবর্তী দর্শনে মাতোয়ারা হয়েছি। বুকের হৃদস্পন্দন বেড়ে গেল, লাভ ডাব শব্দ যেন আমি শুনতে পাচ্ছি, এত জোরে বিট হচ্ছে। মন ও মস্তিষ্ক বারবার বলছে, তিনি কি সত্যি আমার পুরুষ? সোনালি রঙের একটা শেরওয়ানি পরেছেন, যা তার বলিষ্ঠ দেহে খুব সুন্দর করে ফুটে উঠেছে। হায়, আজ কত মেয়েদের নজর আমার পুরুষটির উপর পড়েছে। মনে মনে একটু জেলাস ফিল করলাম। সমুদ্র শেখ, ইস, এত সাংঘাতিক সুন্দর কেন উনি? দারুণ সব হাজব্যান্ড ম্যাটেরিয়ালস কোয়ালিটি তার মাঝে আছে, যা আমাকে তার প্রেমে ফেলতে প্রতিবারই বাধ্য করেছে ভালোবাসতে। ভালোবাসি আমি আপনাকে, আমার বেটার হাফ। আমি তার দিকে সরাসরি তাকালাম। পুরুষটা আমার, যার কাছে আমার সব কিছু বিলিয়ে দিতে হবে, তার কাছে তো লজ্জা কেন? যতই বললাম লজ্জা কেন, সেই লজ্জাই পেলাম। ওনার ঠোঁটে স্মিত একটা হাসি। খুব ব্যস্ততায় আমার পুরুষটার দাড়ি কাটতেই ভুলে গেছে। সত্যি কি ভুলে গেছে? হয়তো, অথবা হয়তো না। একবার আমি তাকে বলেছিলাম, সমুদ্র ভাই, আপনার এলোমেলো দাড়ি ভালো লাগে। তিনি তারপর থেকে খুবই কম দাড়ি ছাঁটাই করেন। আজ ওনার এই এলোমেলো দাড়িগুলো তার সৌন্দর্যের রূপকে 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি নিজের অজান্তেই আমার হাতটা তার মুখমণ্ডলের দাড়ির উপর রাখলাম, হালকা স্পর্শ করলাম। খোঁচা খোঁচা দাড়িগুলো হাতে বিঁধল। আমি কেঁপে উঠলাম। সমুদ্র জয়ীর হাসি দিয়ে তার অর্ধাঙ্গিনীর হাতে টুক করে একটা চুমু খেয়ে নিল। ঝিনু চমকে উঠল। দ্রুত হাত সরানোর আগেই সমুদ্র তার চুরি বউয়ের হাতটা গালেই চেপে ধরে আরও 2বার টপ টপ চুমু খেয়ে নিল। বলল, চুরি বউ নেশালো কণ্ঠে, তোকে এই গাউনে সুন্দর লাগবে জানতাম, তবে পরীর মতো পরী রাজকন্যা লাগবে তা জানতাম না। চুরই, তোকে এখনই আমার টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হাতটা ধরে তার দিকে টান দিতে আমি তার বুকের ওপর পড়লাম। উনি এক হাত দিয়ে আমার ছোট্ট শরীরটা পেঁচিয়ে নিল। একটু ঝুঁকে ফিস করে বলল, শোনো মেয়ে, আজ তোর এই রূপে আমি শেষ। তোকে এই মাসুল দিতেই হবে। আমি সমুদ্র যেমন ঋণ করতেও পছন্দ করি না, আবার ঋণ রাখতেও না। চল রুমে যাই। এদিকে অন্যের বিয়ে হোক, ওদিকে আমার পেন্ডিং কাজটাও বাস্তবায়ন করি, তুই মাসুল দে। তার কথা শুনে আমার কান গরম হয়ে গেল। উনি আমার ঠোঁট কাটা নির্লজ্জ কেন? আমি তার বুক বরাবর একটা কিল মেরে সেই বুকে মাথা লুকালাম। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালাম। ওদিকে বিয়ের মেন কার্যক্রম শুরু হয়েছে বলে এদিকটা ফাঁকাই ছিল, তাই এ যাত্রায় বেঁচে গেছি, না হয় যেত। তার সহ আমার ইজ্জত পানিতে ডুবে। সমুদ্র বুঝতে পারল তার চুরি লজ্জা পেয়েছে। তার বুকে বরাবরের মতো মাথা লুকিয়েছি। ইস, তার বউয়ের কাণ্ডগুলো এত জোশ কেন? তাকে প্রতিবারই কাছে যার আহ্বান করে, উত্তেজিত করে তোলে। তবে এবার এই দূরত্বটা সে ভেঙে দিবে, সময় যে এসে পড়েছে। সমুদ্র তার চুরিকে ছেড়ে দিল। সেকেন্ড 5 পরেই ঝিনুকের হাতটা শক্ত করে ধরল। বলল, চোরই, আমি আজ যা যা করব আর বলবো আমার সাথে সায় দিবি, কোনো প্রশ্ন করবি না? ঠিক আছে কলিজা, আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। চল, সময় এসে গেছে। আমি বুঝলাম সমুদ্র ভাইয়া নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে, তাই তিনিও কথা বলছেন। আমি তার পিছু পিছু চললাম। এদিকে একজোড়া হিংস্র চোখদয় সমুদ্র ঝিনুকের দিকে তাকিয়েছিল। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার একমাত্র সাক্ষী সে, জীবন্ত সাক্ষী। এতক্ষণ দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিল। খুবই ক্ষিপ্রতা প্রকাশ করল। হাতটা দেয়ালে বারবার মৃদু জোরে প্রান্স করল। মোবাইলটা বের করে কিছু একটা বলল, বলে বাঁকা হেসে বলল, সময় ঘনিয়ে এসেছে। ক্রস লাইন পার করে ফেলেছে। রেড ফ্ল্যাগ, রেড সিগন্যাল। সমুদ্র হো হো করে হেসে উঠল। মুনতাহার কবুল বলার সাথে সাথে তার স্বামী কবুল বলল। দুটি মানুষের কবুল বলায় চারিদিকে আলহামদুলিল্লাহ বলার গলার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। এখানে থাকা প্রতিটা মানুষের মুখে হাসি, বুক ভরে দোয়া দিচ্ছে নবদম্পতিকে। এর মধ্যেই সমুদ্র ভাইয়া আমার হাত ধরে আমাকে নিয়ে স্টেজে উঠল।
আমি ভাবছিলাম তিনি মুনতাহা আপু আর নতুন বরকে কংগ্রেটস জানাবে, কিন্তু আমার ইন্টিগ্রেশন আর কবে ঠিক হয়? আজও হলো না, বরং উল্টো ঘটল। যা ঘটল, সমুদ্র ভাই স্টেজের উপরে উঠে তার বা হাতটা উপরে উঠে বলল, অ্যাটেনশন প্লিজ। তার কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো। জনসম্মুখে আজ আরেকটা দম্পতিকে সাক্ষী রাখতে চাই, সবাইকে জানাতে চাই। আমি আশা করব আমার কথায় কেউ বিপরীত মত প্রকাশ করবে না। বাবা মা, চাচা চাচি, তোমাদের সবাইকে বলছি, যদি এটা আরেকটু পিছানো হতো তবে আমার আর তর সইছে না। বয়স তো অনেক হলো, আর কতকাল কোলবালির সঙ্গ দিবে? সিঙ্গেল লাইফ জোর করে দাবি জানাচ্ছে মিঙ্গেল হতে। তাই হঠাৎ সমুদ্র ভাই আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং পরিয়ে দিয়ে বলল, আজকে নিজ সম্মতিতে আমাকে বিয়ে করবি সুরই? দহনে দহনে প্রতি রাতে আমি তোর অভাবে পুড়ছি। ভিটামিন বউয়ের অভাব আমার। বিয়াত্তা হয়েও বউ নাই, জোর গলায় দাবি জানাচ্ছি বউ চাই। আমার একালি বাচ্চার মা হবি। ওনার এই স্টাইলে প্রপোজ করাটা সুন্দর ছিল, চমলক্ষ, কিন্তু ওনার কথায় ইয়ং জনমহলে হাসির বন্যা বয়ে যাচ্ছে। বড়রা হা করে তাকিয়ে আছে, কিন্তু আমি রোজকার মতন তাকিয়ে আছি সমুদ্র ভাইয়ের দিকে। তার মুখের ভাবখানা এমন যেন এখন কিছুই হয় নাই, দুধ ভাত। যে এত বড় অ্যাটম বোমা ফাটালো, এত বড় সুসা সহ আমার বাবা এই কপড়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। মাসাসিরা মুখ চেপে সমুদ্র ভাইকে গালি দিচ্ছে। এতক্ষণে বড় চাচা নিশ্চিত মনে মনে আল্লাহকে স্মরণ করছে তার এই ঠোঁট কাটা বেহায়াসেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যাত্রায় বড়রা তাদের ইজ্জত সমুদ্র ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য সবাই রাজি হয়ে গেল। সবাই যেহেতু রাজি, আমার মন ও মস্তিষ্ক দুজনেই রাজি, তাহলে আমি হা করে না বলে আর কই যাব? আমি লজ্জামাখা কণ্ঠে হা বোধক ইশারা করলাম, মাথা উপর নিচ করে সায় জানালাম। আমি আর সমুদ্র ভাই দুজনে রাজি, দুজনেই পরিপক্ক, দুজনের নতুন জীবন শুরু করার জন্য। তাছাড়া বাড়ির সবাই চান আমরা যেন আমাদের জীবনটা এবার একসঙ্গে গুছিয়ে নেই। তাই বাবা আর চাচারা মিলে একই মহলে সবার সামনে আমাদের বিয়ের ব্যবস্থা করলেন। আমার 3 কবুলে আর 3 কবুলে কাগজে কলমে আজ থেকে সারা জীবনের জন্য প্রকাশ্যে আমি তার নামে দ্বিতীয়বার আবদ্ধ হয়ে গেলাম, তার মন বাগানে আবদ্ধ চুরুই। বিয়ের পর সবাই আমাদের কংগ্রেস জানাচ্ছে। মুনতাহা আপু আর তার বড় কংগ্রেচুলেট জানিয়ে গেল। আমি লজ্জায় মাথায় নিচু করতে পারছি না। ইস, প্রকাশ্যে বিয়ে করলে এমন লজ্জায় পড়তে হয়, জানলে লুকিয়ে বিয়েটাকেই সবাইকে জানিয়ে দিতাম। এখন এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হতো না। সমুদ্র ভাইয়ের বিয়ের কথা এতক্ষণে লাইভে টেলিকাস্টও হয়ে গেছে। একজন এমপির বিয়ে, তাও ইয়ং জেনারেশনের আইডল, তাকে প্রকাশ না হতে পারে? গেট থেকে খবর এসেছে সেখানে সাংবাদিকদের উৎসুকতা বেড়েছে একবার সমুদ্র ভাইয়ের সাথে কথা বলার জন্য। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ করে ড্রয়িং রুমের মেন লাইটটা বন্ধ হয়ে যায়, চারদিক ঘন অন্ধকার। সবাই যার যার মতো মোবাইলের আলো জ্বালিয়ে নিল। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম। এর মধ্যেই সমুদ্র ভাইয়া আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল, জোর গলায় বলল, ইস বেচারা, সমুদ্র শেখের বউয়ের ওপর নজর। এরকম করে যে সামনে এসেই পড়বি তা তো আমি জানতাম। সমুদ্র শেখের প্ল্যান কখনো ড্রপ হয় না। ভালোই করেছিস, বড্ড দেখতে ইচ্ছে করছে তোকে। আমার নামে রেজিস্ট্রেশন করা জিনিস ছুঁয়ে দেখেছিলি, হাতটা কেটে রাস্তায় নেড়ি কুত্তাকে খাওয়াতে হবে তো। শিট, খুব তো থ্রেট দিয়েছিলি। এখন তোর চোখের সামনে দ্বিতীয়বার বিয়েটা সেরেছি যে। হুট করে অপর পাশ থেকে সেই চিরচেনা কণ্ঠস্বর ভেসে এলো, বলল, সমুদ্র। সমুদ্র শেখ খুব চালাক, চতুর লোক। আমি আন্ডার এস্টিমেট করে ফেলেছি। যে ছেলেটা অল্প বয়সে রাজনৈতিক রংমহলে দাপট খাটিয়ে চলে, তাকে একটু হালকা নেওয়াটা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, খেলার তাগড়া না হলে খেলা মাজে না সমুদ্র শেখ। মাসুল গোনার সময় এসেছে। বড্ড ভয়ঙ্কর সাহস আমার, প্রমাণ না হয় একেবারে দেই। হো হো করে হেসে উঠল, আবার বলে উঠল, বেলা। আমি সমুদ্র ভাইয়ের বুকে কেঁপে উঠলাম। সমুদ্র ভাই আরো শক্ত করে জড়িয়ে ধরল। বেলা, শুনছ, সময়টা কি পেরিয়ে গেছে? না, পেরিয়ে যায় নাই। যতদিন আমি আছি ততদিন এই সময়টা থাকবে। তুমি হাজার বাচ্চার মা হয়ে এলেও
আমার সেই প্রেয়সী থাকবে, আর আমি তোমার পিছু। তুমি চাও আর না চাও, অজান্তেই তোমায় দিয়েছি আমার মনে ঠাই। হো হো করে হেসে পরক্ষণেই গুনগুনিয়ে বলল, তোমার হৃদমাজারে রাখবো, ছেড়ে যাব না। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, লা 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 লা। তোমায় চলে যেতে দেব না, ওরা চলে গেলে যেতে দেব না, না 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 যেতে দেব না। তার কণ্ঠটা হাওয়ায় মিশে যেতে ড্রয়িং রুমে আলো জ্বলে উঠল। সবার মাঝে পিনপতন নীরবতা। একটু আগের বিয়ের আগমনে মহলটা একদম নীরবে চুপসে গেছে। বাবা চাচা সহ বড়রা এক প্রকার ভয় পেয়ে গেছে। সমুদ্র ভাইয়ের হাতের বাঁধন আলগা হলো। আমি সমুদ্র ভাইয়াকে ছেড়ে একটু দূরত্বে দাঁড়ালাম, পাশে তাকিয়ে আছি। আমি খুঁজছি কিন্তু কাকে? অজানা রহস্যময় এক মানবকে, যার কণ্ঠস্বর পর্যন্ত আমি সীমাবদ্ধ। হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হলো। পুরো শেখ মহলে তা কম্পমান হতো। কানে এখনো শব্দটা চুকছে। আমি 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। শব্দটা শেষ হতে না হতেই সেকেন্ডের মাঝে আরও একবার শব্দটা পুনরায় ঘটল। মুহূর্তেই মহলে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। এটা গুলির শব্দ। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। মুহূর্তে আমার মাথা চক্কর দিয়ে উঠল। চোখ বন্ধ করে সমুদ্র ভাইয়া বলে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাবা চাচিরা দৌড়ে গিয়ে এলো। সমুদ্র ভাইয়ের বুক বরাবর একটা গুলি, আর একটা হাতের বাহু বরাবর লেগেছে। বলিষ্ঠ দেহের পুরুষটা আমার সামনেই মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে আছি। চোখের সামনে জীবনসঙ্গীর এমন করুণ কিছু দেখে আমি স্থির হয়ে থমকে গেছি। ওদিকে একজন মধ্যবয়স্ক পুরুষ গুলিটা করেছে। গুলিটা করে সে উচ্চস্বরে আনন্দের হাসি দিল, চিৎকার করে বলল, আজ 4.5 বছর পর আমি আমার প্রতিশোধ নিয়েছি বাপজান। আমি প্রতিশোধ নিয়েছি বাপজান। তোমার কলিজাটা তুই শান্তি পাইছস, দেখছিস? মুহূর্তে গার্ডসহ পুলিশ সদস্যরা লোকটিকে ধরে ফেলল। তবুও লোকটার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। আমি লোকটার দিকে তাকিয়ে আছি। কোথাও তাকে আমি দেখেছি। হঠাৎ লোকটির সেই 4.5 বছরের কথাটা মনে পড়তে আমার লোকটির চেহারা মস্তিষ্কে ভেসে এলো। আর এই লোকটি তো সেই রাতে জঙ্গলে আমাকে বন্দি করেছিল। শয়তান লোকগুলোর সর্দার। এত বছর পর কিভাবে কি? লোকটি আনন্দে আবারও উঠে বলল, আমাকে যা শাস্তি দাও। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। ও আমার ছেলের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল। আমি সেই কালবৈশাখীতে আমার নির্দোষ ছেলেকে বাঁচাতে পারি নাই। আমি সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম, তোকে আমি শেষ করবই। আমি পেরেছি। আর লোকটিকে কথা বলতে না দিয়ে সমুদ্র ভাইয়ের গার্ডগুলো ওকে মারতে মারতে নিয়ে গেল। সমুদ্র ভাইয়ের বুক থেকে রক্ত স্রোতের মতো বের হচ্ছে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। সবাই সমুদ্র ভাইয়াকে ধরেছে। আমি সমুদ্র ভাইয়ের মাথাটা কোলে উঠিয়ে ধরে বললাম, আপনার কিছু হবে না? কিছু না, চিৎকার করে কাঁদতে কাঁদতে। আমাদের মুহূর্তটা শুরু না হতেই শেষ। আমি মানতে পারছি না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। সমুদ্র ভাইয়া অস্পষ্ট স্বরে বলল, চোরই। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল। শাহিন ভাইয়া, নাজিম ভাইয়া দ্রুত সমুদ্র ভাইয়াকে কোলে উঠিয়ে নিল। তারা দ্রুত সমুদ্র ভাইয়াকে হাসপাতালে নেওয়ার জন্য পা বাড়ালো। চারিদিকে মা চাষিদের কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। আমি আর চাপ নিতে পারলাম না। সমুদ্র ভাইয়ের এত রক্ত দেখে, চারপাশের মহল দেখে ধপ করে সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম। দূর থেকে কেউ মানুষ আড়ালে জয়ের হাসি হাসলো। তার প্ল্যান কাজে দিয়েছে। ইস, এত সুন্দর দাবার চাল কিভাবে চালল সে! নিজেই নিজের প্রশংসা করল। অন্যদিকে ঝিনুকের বদ্ধ উন্মাদ প্রেমিক প্রেয়সীর এমন অবস্থায় একটু মন খারাপ করে বলল, সমুদ্র আর থাকবে না বেলা। সমুদ্রের নাম তোমার মন বাগান থেকে মুছে ফেলতে আসছি আমি। বেলা, আমাদের সময়টা আসতে চলেছে। বেলা, শুনছ? সময়টা এবার আমরা পেয়ে গেছি। সময়টা এবার তোমার আমার। জয়ের হাসি হাসল। শেখ রংমহল স্তব্ধ। চারদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। কে বলবে একটু আগে এই মহলটা ছিল জমজমাট আনন্দময় বিয়েবাড়ি, কিন্তু এখন বিয়েবাড়িটার জন্য ভয়ঙ্কর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। মেহমানরা চলে গেছে, রয়ে গেছে নতুন পুরাতন কিছু আত্মীয় স্বজনরা। এমপি সমুদ্র শেখের বিয়ের খবর যেন বাতাসের গতিতে ভাইরাল হয়েছিল, ঠিক তেমনই সমুদ্র শেখের গুলিবিদ্ধ হওয়ার নিউজটা বিদ্যুতের গতিতে চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক রংমহল
উত্তেজিত হয়ে পড়েছে মিডিয়া জগৎ থেকে শুরু করে বড় বড় বিজনেস ও মন্ত্রিসভাতে নিউজটা কাঁপিয়ে তুলছে। সারা দেশে নেট দুনিয়া উত্তাল, প্রতিটা চ্যানেলের নিউজ হেডলাইন ইয়ং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ বিয়ের পরপরই গুলিবিদ্ধ হয়েছেন। জ্ঞান ফিরতে আমি বাড়ির কয়েকজন সদস্যকে দেখতে পাই, মাথাটা ভার হয়ে আছে। সেকেন্ড 10 পরে একটু আগের ঘটনাটা স্মৃতি হিসেবে ভেসে উঠল। সমুদ্র ভাইয়ের গুলিবিদ্ধ বুকটা চোখের সামনে ভাসছে, তার বলা অস্পষ্ট ভয়েসটা কানে বেজে উঠল চুরোই। সমুদ্র ভাইয়া বলে ডুকরে কেঁদে উঠলাম। সবাইকে জিজ্ঞেস করতে শুনি সমুদ্র ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেছে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, ওই অবস্থাতে উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য হাসপাতালে যাব। চারদিক যেন থমকে আছে, নিজেকে পাগল পাগল লাগছে, বুক ভারী হয়ে আসছে, খালি খালি লাগছে। হারিয়ে গেছে, খুব মূল্যবান জিনিস হারিয়ে গেছে। আমার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে, থামছেই না। আমার চারদিক যেন ঘুরছে। আমি পা বাড়াতেই মা আমাকে ধরলো, বলল কোথায় যাচ্ছিস? আমি ধীম কণ্ঠে বললাম সমুদ্র ভাইয়ের কাছে। সে আমাকে ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ না? তার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মা আমাকে জড়িয়ে ধরলো, বলল ঝিনুক এমন করে না, একটু শান্ত হ মা, আমরা সবাই যাচ্ছি হাসপাতালে। মা যেন আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তিনিও কান্না করছেন। আমি মায়ের থেকে সিটকে দূরে সরে গেলাম, চিৎকার করে বললাম তুমি পাগল হয়ে গেছো মা, আমার বুক খালি খালি লাগছে, আমার চারদিক শুধু অন্ধকার লাগছে মা, আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সমুদ্র ভাইয়ের কিছু হলে আমি পাগল হয়ে যাব, আমি মরে যাব। সমুদ্র, আর কথা বাড়ালাম না, কি বলবো? আমার এখন সমুদ্র ভাইয়ের কাছে যেতে হবে, আর কিছু হবে না, না কিছু না। আমি কোনো মতে চোখের পানি মুছে দরজার দিকে দৌড় লাগালাম। আমার পিছু পিছু বাড়ির বাকিরা দৌড় দিল। হাসপাতালে পৌঁছে আমি 2 তলায় দৌড় লাগালাম। সমুদ্র ভাইয়া 2 তলার 8 নম্বর রুমের ওটিতে আছে, যেখানে তাকে অপারেশন করা হচ্ছে। বুক থেকে গুলিটা বের করা হচ্ছে। আমার বুকটা কেঁপে উঠল। ইস, এই গুলিটা আমার বুকে লাগলে কি হতো? আজ আমার জন্য তারই অবস্থা। 8 নম্বর রুমের করিডোরে আসতে দেখি চারদিক কঠিন সিকিউরিটি গার্ড দেওয়া, পুলিশের বড় বড় লোক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। শাহিন ভাইয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। ভাইয়া বলেই ডুকরে কেঁদে উঠলাম, বললাম তার কি অবস্থা ভাইয়া? আমাকে তার বুকে জড়িয়ে নিল, আমাকে ধরে শক্ত। মানুষটিরও কান্না করছে। সবাই ওটির সামনে অপেক্ষা করছে। মা চাষিরা দোয়া দুরুদ পড়ছে, বড় চাষি 2 বার বেহুশ হয়ে গেছিল। সবাই অস্থির, চোখে জল। বাবা তো প্রায় পায়চারি করছে, একবার এদিক তো আরেকবার সেদিক। আল্লাহকে স্মরণ করছি বারবার। দীর্ঘ আধ ঘন্টার পর ওটির লাল রঙের বাতিটা বন্ধ হলো। ডাক্তাররা রুম থেকে বের হলো। এগিয়ে যেতেই তারা জানালো ভয়ের কোনো কারণ নেই, সে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তার ভাগ্যটা অনেক ভালো, গুলিটা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে করা হয় নাই, আর হার্টে লাগে নাই। হার্ট থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচে লেগেছে, তাই বড় বিপদ হতে বেঁচে গেছে। তাই তাকে রুমে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যেই। কালকে সবাই দেখতে পারবেন। আজকে তাকে টোটালি অবজারভেশনে রাখা হবে। ডাক্তারের কথায় যেন বুক থেকে পাথর নেমে গেল। আমি এগিয়ে গিয়ে বললাম আমি একবার তাকে একটু দেখতে চাই ডাক্তার, প্লিজ, বলে কান্না করে দিলাম। আগে রুমে শিফট করে নেই, তারপর কিন্তু অনলি 5 মিনিটের জন্য। ডাক্তাররা চলে গেল। রাত প্রায় 11:30টার দিকে সমুদ্র ভাইয়াকে কেবিনে শিফট করা হলো। মাসাসিদের অনেক আগে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার মন সায় দেয় নাই। আমি বাড়ি গিয়ে কী করবো, যেখানে আমার মন, আমার সব কিছু এখানে পড়ে আছে। ভাইয়া জোর করেই বাড়ির বড়দের বাড়ি পাঠিয়েছেন। হাসপাতালে এমন একটি জায়গা যেখানে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। এখন কেবিনের সামনে আমি, শাহিন ভাইয়া আর নাজিম ভাইয়া আছি। নাজিম ভাইয়া গার্ড সহ পুলিশদের কড়া নিরাপত্তার তদারকি করছেন। এর মধ্যে একজন নার্স এলো, বলল যে কোনো একজন রোগীকে দেখতে যেতে পারেন, তবে কোনো কথা বা উত্তেজক হওয়া যাবে না, রোগী গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। ভাইয়া আমাকে ভেতরে নেওয়ার জন্য বললেন। আমি নার্সের পিছু পিছু কেবিনে প্রবেশ করলাম। সমুদ্র ভাইয়াকে দেখে কলিজাটা ধক করে উঠল। ইস, সামান্য ঘন্টার মধ্যেই আমার পুরুষটি নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহের পুরুষটা যেন খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়েছে।
আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে গড়িয়ে মুখমণ্ডল জুড়ে পড়ছে, আর আমি তা হাতের উল্টো পাশ দিয়ে মোছার চেষ্টা করছি। যত মুছতেছি তত বেশি পড়ছে। ইস, এত ভালোবাসলাম কি করে এই পুরুষটিকে, যার কিছু হলে আমি ঝিনুকের অস্তিত্ব নিঃস্ব। চেয়ার পেতে পাশে রাখলাম, ঘুমিয়ে আছেন উনি। উনি কি জানেন এদিকে তার এই দশে আমার কি অবস্থা হয়েছে? সে কি জানে? খুব সহজেই সে তার জীবনের না পাওয়া জিনিসটা পেয়েও খুব হারিয়ে গেছে, খুব গভীরভাবে তাকে জড়িয়ে গেছে সে। কখন যে 5 মিনিট চলে গেল আমি বলতেই পারলাম না। দুঃখের পর একটু নিরাময়, সময়টা এতটাই কম। সমুদ্র ভাইয়ের কপালে আলতো করে একটা চুমু খেলাম। তার হাতে হাত রেখে বললাম, এবার কিছু হিসেবের প্রতিশোধ আমি ঝিনুক নেব। নরম ঝিনুককে না হয় সবাই দেখলো, কঠিন ঝিনুককেও তো দেখতে হবে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। কেবিন থেকে বের হয়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে আছি। সমুদ্র ভাইয়ের কেবিনে কড়া নিরাপত্তা দেওয়া, ডাক্তারদেরও করা আদেশ, নার্স ছাড়া কেউ যেন রুমে না যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। শাহিন ভাইয়া হাসপাতালের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে গেছেন, আর নাজিম ভাইয়া কয়েকজন পুলিশের সাথে কোথায় যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। এখন এই হাসপাতালের করিডোরে আমি একাই দাঁড়িয়ে আছি। এর মধ্যে একজন ডাক্তার ভেতরে ঢুকলেন। ডাক্তার ভেতরে গেলেন কেন? ভয় পাচ্ছি, মন ছটফট করছে। মিনিট 2 পর ডাক্তার বেরিয়ে এলেন, এদিক সেদিক তাকাচ্ছেন। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার কি হয়েছে? আপনি কেবিনে গেলেন আবার বেরো হয়ে এলেন, কোনো সমস্যা? কাঁপা কাঁপা গলায় ডাক্তার বললেন, না তেমন কোনো সমস্যা নেই। এখানে বাকি পুরুষরা কোথায়? নিচে মেডিসিন সেন্টার থেকে কিছু ঔষধ আনতে হবে, আমাকে দেন, আমি এনে দিচ্ছি। ডাক্তার আমাকে প্রেসক্রিপশন বুঝিয়ে দিল। প্রেসক্রিপশন নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ডাক্তার চলে গেলেন। আমার কাছে তো মোবাইল, টাকা কিছুই নেই, খালি হাতেই তো হাসপাতালে আসলাম। আমি কি করে কিনবো? নাজিম ভাইয়া নেই। এখন হঠাৎ করে মনে পড়লো শাহিন ভাইয়া তো নিচেই গেছেন। আমি নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। দীর্ঘ মিনিট 10 ধরে খোঁজে চলছে তাকে। এত বড় হাসপাতাল, একবারও তো এদিক সেদিক, একবার ওদিক সেদিক। খোঁজাখুঁজির মধ্যেই কেউ একজন বলল, ম্যাডাম। আমি ঘুরে তাকালাম। রিসিপশনে মেয়েটার হাসি মুখে দাঁড়িয়ে আছে। কতক্ষণ যাবত দেখছি আপনি এদিক সেদিক কিছু খুঁজতেছেন, কাউকে খুঁজছেন? আমি মাথা নাড়িয়ে সায় দিলাম, বললাম, আমি ওর ভাইকে খুঁজছি। সমুদ্র শেখের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে এসেছিলেন, এখন তাকে আমার লাগবে, তাই খুঁজছিলাম। মেয়েটি বলল, ম্যাডাম, এ তো মিনিট 2 আগেও সে এখানেই ছিল। হাসপাতালের কিছু ফর্মালিটিস পূরণ করেছে আমার সামনেই, এই তো ওদিকটায় যেতে দেখেছি। আমি ধন্যবাদ জানিয়ে দ্রুত ওদিকেই পা বাড়ালাম। ওষুধগুলো আর্জেন্ট লাগবে। এদিক ওদিক তাকিয়ে কখন যে হাসপাতালের বাইরে এসে পড়েছি খেয়াল নেই। এটা হাসপাতালের পিছনের দরজা। বাহিরে একটু ভয় পেয়ে গেলাম। আশেপাশে মানুষের কোনো হদিশ নেই। ঝিঝি পোকা ডাকছে। বড় বড় কাঠ গাছ, পাতাবাহার গাছ সহ অনেক প্রকার গাছই আছে। যদিও দিনের বেলায় জায়গাটা ভূতরে মনে হবে না, কিন্তু এই রাত 12টায় এই জায়গাটাকে সবাই ভূতরে বলে আখ্যায়িত করতে 2 বার ভাববে না। আমি মনে মনে ভাবলাম, এখানে শাহিন ভাইয়া কি করে আসবে? নিশ্চয়ই আমি ভুল গলিতে ঢুকে পড়েছি। আর একটা গলি আছে, ওখানে গিয়ে দেখি। এই ভাবনাতে পিছনে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম। এমনিতেই বিকাল থেকে না খাওয়া, তার উপর এই ঘটনায় শরীরে খুব একটা শক্তি আছে কিনা জানা নেই। পড়তে গিয়েও কোনো মতে নিজেকে সামলিয়ে নিলাম। শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছি। ইস, ব্যথা পাইছি। একটু আগেও তো এখানে কিছু ছিল না, এখন কি গজালো? মাথাটা ধরে ঠিকঠাক মতো দাঁড়াতেই পরিচিত কিছুর আভাস পেলাম। সেই কড়া পারফিউমের তীব্র ঝাঁঝালো গন্ধ। সাথে সাথে চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকাতেই আমি পুরুষটিকে আবারও দেখলাম। সে প্রথমবারের মতোই সব দিক থেকে নিজেকে হুডিতে কভার করে রেখেছে। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। চশমার ভেতরে তাকানোর চোখগুলো আমি অনুভব করতে পারছি। আমি একটু ভয় পেয়ে গেলাম। 1 পা পিছিয়ে গেলাম। লোকটি 2 পা এগিয়ে এলো। আমি একটা ঢোক গিললাম। লোকটি সেই নেশালো কণ্ঠে বলল, বেলা শুনছ? সময় আমাদের আবারও সামনাসামনি দাঁড় করিয়েছে। বেলা? গভীর নেশালো কণ্ঠে লোকটি এগিয়ে এলো। মাত্র 1 থেকে 1.5 হাত দূরত্ব আমাদের মাঝে। আবার বলল, বেলা? সময়টা আমি পেয়ে গেছি। শুনছো কি তুমি বেলা? তুমি আমাকে রেখে সমুদ্রের জন্য এত উতলা কেন উঠেছো বলো তো? আমার বড্ড হিংসা হচ্ছে। ভেতর থেকে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার সত্যি সমুদ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে আর কিছু বলতে পারলাম না। এই লোকটির মুখে সমুদ্র ভাইয়ের নাম শোনার সাথে সাথেই আমার ভেতরে অদ্ভুত এক শক্তির আবির্ভাব ঘটল।
সমুদ্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ল। এই লোকটির কারণে আমার পুরুষটি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাস করে একটা চর মেরে দিলাম। আকস্মিক চরে সে আমার থেকে 2 কদম পিছিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, বেলা বেলা বেলা। কে তোর বেলা? আমি তোর বেলা না, আমি সমুদ্রের চুরুই, আর একবার এই ডাকটা ডাকবি, তোকে এখানে পুঁতে রেখে যাব। সে মুহূর্তে হো হো করে হেসে উঠল। আমার রাগ তরতরিয়ে বেড়ে উঠল। 2 কদম এগিয়ে গিয়ে আবারও ঠাস করে একটা চর অন্য গালে মেরে দিলাম। লোকটি হাসি থামিয়ে দিল। আমি রাগে থরথর করে কাঁপছি। বললাম, একদম হাসবি না কুত্তার বাচ্চা, হাসবি না। কি কয়েকদিন পর পর এসে তোতা পাখির মতো বলিস বেলা শুনছ? কাপুরুষ কোথাকার, মুখ হাত সব কিছু ঢেকে রাখিস কেন? সামনে আসতে কি ভয় পাস? তোকে তো আমি ছাড়বো না। দরকার হলে তোর শরীরে রক্ত দিয়ে গোসল করে আমি পবিত্র হব। তুই একটা খুনি, আমার সমুদ্র ভাইয়ের বুকে গুলি ছুঁড়েছিস। কি ভাবিস তোকে আমি ছেড়ে দেবো? নরম পেয়ে মাথায় উঠেছিস তোকে? লোকটি এবার আগের থেকেও জোরে হেসে উঠল। হুডিটা খুলে ফেললো, চোখের চশমা মাস্ক খুলে ফেললো। আমি চমকে উঠলাম। আর এ তো সেই ছেলেটি, কাল সে স্বেচ্ছায় সামনে এসেছিল। তার মানে এবার ছেলেটিকে দেখে আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না। ভেতর থেকে ঘৃণা বের হচ্ছে। ছেলেটি বাঁকা হাসি দিয়ে বলল, উফ বেলা, তুমি এত ভয়ঙ্কর, উফ উফ উফ। কি রূপ তোমার! আমি দ্বিতীয়বার প্রেমে পড়লাম কিন্তু সমুদ্রের শেখ। এমনিতেই তোমার মায়ায় পড়ে নাই, এবার সত্যি আমি তোমার পিছু ছাড়ছি না। আমি ভুরু কুঁচকে তাকালাম। কিছু বলবো এর আগে ছেলেটি নিজেকে কভার করে নিল। বলল, আমি সমুদ্র শেখকে গুলি করি নেই বেলা, ভুল ভাবছ। আমি যদি সমুদ্রকে মারার চেষ্টা করতাম সেটা চেষ্টা হতো না, আর গুলিটা বুকের 2 ইঞ্চি নিচে লাগতো না। সরাসরি পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে বুকে না হয় মাথায় মারতাম। আমি কথা দিয়ে কথার খেলাপ করি না বেলা। আমি যে করি প্রকাশ্যে করি, পেছনে করার স্বভাব আমার নেই। তাছাড়া আমি কিছু করলে এই দেশের কেউই কিছু করতে পারবে না। এই রুদ্র রায়হানকে ধরা এত সহজ নয়। যাচ্ছি বেলা, তোমার আজকের রূপ আমাকে ভাবাচ্ছে। আমাদের এখন থেকে রোজ দেখা হবে কিন্তু। মুখে বাঁকা হাসি, গুনগুনে গান ধরল। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতিকুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। গল্পটা এখন পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।